আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন পাক্ষিকভাবে এনটিভি ইউরোপ স্কাই 780, এনটিভি ইউরোপের ফেসবুক ও ইউটিউব পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্টুডিওর যে নাম্বারটি দেওয়া আছে, এছাড়াও একটা টেক্সট ফোন ও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তাতে অনুষ্ঠানে বা অনুষ্ঠানের বাইরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা প্রতিনিয়ত যেভাবে দুজন গেস্ট নিয়ে উপস্থিত হই, আজকেও তারই ধারাবাহিকতায় আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। আমার ডান পাশে অ্যাডভোকেট তপন কুমার বিশ্বাস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ। এবং আমার বাম পাশে আমাদের প্রতিনিয়ত যিনি উপস্থিত থাকেন, ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এবং সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা গত দুটি পর্বে বাংলাদেশের জমি জমা সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করেছি। যেহেতু আমরা ইংল্যান্ডের মতো জায়গায় অনেক প্রবাসী বাংলাদেশি থাকি, আমাদের জমি জমা নিয়ে আমাদের অনেক প্রবলেম এবং অনেক টেনশন ফেস করতে হয়। সেজন্যই আমরা এনআরবিদের রাইটস এবং এনআরবিদের করণীয় বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করেছি এবং আজকে চেষ্টা করব বাকি বেশ কিছু বিষয়গুলো দিয়ে আলোচনা সম্পন্ন করতে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ভূমি রেকর্ড, নামজারি, জমি বেদখল হলে কী করণীয় এবং বিশেষ করে যে এজমালি সম্পত্তি, যেগুলো যে অংশ একই সাথে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তিগুলো, সেটা ভাগ বটোয়ারা না করলে কি হয় এবং এই যে জমি বেদখল হলে কি করণীয়, সবগুলো বিষয়ই আমরা আলোকপাত করেছি গত দুটি পর্বে। আপনাদের তারপরও যদি কারো প্রশ্ন থাকে, আপনারা যদি বাংলাদেশের সম্পত্তি বিষয় বা বাংলাদেশের কনসার্ন কোনো বিষয়ে যদি আপনারা কথা বলতে চান, আমাদের স্টুডিওতে যোগাযোগ করে আমাদের অতিথিদের সাথে কথা বলতে পারবেন এবং আমাদের অতিথিদ্বয় চেষ্টা করবে আপনাদের উত্তর দিতে। প্রথমেই আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি তপন কুমার বিশ্বাস আপনার কাছে, যে একজন প্রবাসী যদি তার অংশীদারি সম্পত্তি বিক্রি করতে চায়, তার নামে যতটুকু আছে সেটা যদি বিক্রি করতে চায়, তাহলে কি করতে হবে? এবং দ্বিতীয় পার্টের প্রশ্নটা হবে তার প্রতি, যে এই একই সাথে কোনো সম্পত্তি যদি বাকি অংশীদারকে যদি নোটিফাই না করে, তার যদি জ্ঞাতার্থে না থাকে এবং অন্য অংশীদার যদি তার অংশটা বিক্রি করে দেয়, সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা আমাদের রাইটস কতটুকু? জি তপন ভাই। ধন্যবাদ ইমতিয়াজ ভাই, সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। কারণ হচ্ছে আমাদের দেশে আপনারা দেখবেন যে আমরা একটা কমন শব্দ ব্যবহার করি, প্রিএমশন মামলা, এবং এই মামলা নিয়ে প্রচুর ভোগান্তি শিকার হতে হয়। তো বিভিন্ন সময় যখন আমি বিদেশে আছি, আমার একজন সহ অংশীদার বা আমি প্রথম কোশ্চেনে আমি চলে আসি যে আমি আমার একটা সম্পত্তি বিক্রি করব, কিন্তু ওইখানে আমার সহ অংশীদার তারা আছে। নিয়ম হচ্ছে আইন যেটা বলে, আইন অনুযায়ী তাকে আমাকে নোটিফাই করতে হবে, তাকে আগে জানাতে হবে। কারণ যেহেতু তিনি সহ অংশীদার, আমি জমিটা বিক্রি করতে যাচ্ছি, তাকে আমাকে জানাতে হবে। যদি তিনি জানার পরে তিনি কেনার জন্য আগ্রহ দেখান, বাজার দর অনুযায়ী যেটা হয় নেগোসিয়েশন করে, সেটা ভালো কথা। যদি রাজি না হন, সেক্ষেত্রে আমি আমার সম্পত্তিটা অন্যের কাছে বিক্রি করতে পারি। মিস্টার বিশ্বাস, আপনাকে রেখেই একটা কল নিয়ে আসবো। জি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নামটা বলে প্রশ্নটা করুন। ভাই আমার নাম হুসেইন। জি হোসেন ভাই, বলুন প্লিজ। লন্ডন থেকে মাতিয়ার। জি আমার একটু জায়গা আছে টাউন, আমার দুইটা প্রশ্ন, বুঝছেন? জি বলুন। আমার একটু জায়গা আছে টাউন, তো কোথায়? সিলেট টাউন। ওকে, সিলেট, বলুন। হ্যাঁ, সিলেট টাউন। তো আমার জায়গাটা রেকর্ড জায়গা থেকে লইছিলাম, তার নামে রয়েছে। রেকর্ডটা যার কাছ থেকে কিনেছেন তার রয়ে গেছে এখনো? তার নামে রেকর্ড হয়ে গেছে। এখন
আমি তো রেকর্ড এখন কিলাটা করতাম, আমার তাহলে কোনটা খুলার না। আপনি কবে কিনেছেন জমিটা, কবে কিনছেন? জায়গা তো 2004 কিন্তু 2004-এ। জি, এখন ট্রাইং উকিল কি তানকে নিয়ে ওখান কইছি বুঝছেন নি, তান খালি কই গেজেট তো আমি বুঝি না ভাই, কি তাই কইতাম না। তো আর কোন লস করে না, কোনটা করার না, তখন এই ব্যাপারে কিতা করতাম ভাই। আর দ্বিতীয় প্রশ্ন আপনার? 2 নম্বর প্রশ্ন হলো আর একটা জায়গা আমার আছে ওইটাও আমার নাম হইল গিয়া আফতার মিয়া, আর রেজিস্ট্রারি হয়ে গেছে আফতার আলম চৌধুরী। আলম চৌধুরী। আপনি কি নাম চেঞ্জ করছেন? না, আমার কোন নাম চেঞ্জ হচ্ছে না, আমার নাম আফতার মিয়া এখনো আছে। কিন্তু এখানে কিভাবে আসলো? যে রেজিস্ট্রারি করছো আইন হয়তো কিবা একটা মিস্টেক করে দিতেন, বা দলিল সব আমার ঠিক আছে, খালি ও আলম চৌধুরী দেখছো, মিয়া নাই। ওকে, আলম চৌধুরী লেখছেন, মিয়া নাই। ওকে, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনি দেখতে থাকেন আমাদের হোসেন ভাই, আপনি অনুষ্ঠানটা দেখতে থাকেন। আমাদের কলারকে হারিয়ে ফেলেছি। জি, আপনি প্রশ্নটি পেয়েছেন যে ওনার 2004 সালে যে জমিটা কিনেছে এখনো রেকর্ড করেনি, রেকর্ডটা। আমি দুঃখিত যে ওনাকে হয়তো আমি মানে লাইনে হারিয়ে ফেলেছি। এখানে আমার একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে উনি প্রশ্ন করেছেন যে ওনার নামে রেকর্ড করতে হবে। তো এখন প্রথম বিষয় হচ্ছে আমাদের দেশে, আমি এর আগে আমাদের 2টো প্রোগ্রাম হয়েছে, সেখানে আমরা বলেছিলাম যে রেকর্ড হচ্ছে বাংলাদেশে একটা হচ্ছে মাঠে গিয়ে যেটা জরিপ করা হয় সেটা হচ্ছে এক ধরনের রেকর্ড, আর একটা হচ্ছে মিউটেশন যেটা, সেটাও এক ধরনের রেকর্ড, কিন্তু আমরা আমাদের আঞ্চলিক ভাষায় মিউটেশন বলি বা নামজারি বলি। এখন যদি আপনার নামে আপনি যার কাছ থেকে কিনেছেন তার কাছ থেকে কেনার পর যদি বিআরএস রেকর্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে যখন বিআরএস জরিপ হবে আপনার কাগজপত্র নিয়ে আপনি ওই জরিপে গিয়ে আপনার নামে ইনক্লুড করতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয়, যেহেতু আপনার নামে আপাতত কিছু নেই, আপনি এই জায়গাটা স্ট্রেইট ওয়েতে মিউটেশন করবেন। আপনি যার কাছ থেকে জায়গাটা কিনেছেন তার নামে যেহেতু একটা পর্চা আছে, নাহলে আপনি হয়তো কিনতে পারতেন না, ওই পর্চাটা নিয়ে আপনার ন্যাশনাল আইডি নিয়ে আপনার দলিলটা নিয়ে আপনি এসএলএনডি অফিসে যাবেন, সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনি আপনার ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আগে মিউটেশনটা করেন। মিউটেশন করলেই আপনার নামটা চলে আসবে। এই আপনার নামটা আসার পর আপনার নামের উপর একটা হোল্ডিং খোলা হবে, সেখানে আপনি ট্যাক্স প্রদান করবেন। এইভাবে আপনি রেকর্ডের প্রাথমিক কাজটা সমাধান করতে পারেন। জি, দ্বিতীয় প্রশ্নটা, উনি জমি কিনেছেন কিন্তু নামে ভুল আসছে। হ্যাঁ, ধন্যবাদ। দ্বিতীয় কোশ্চেনটার ব্যাপারে আমার কিছু কোশ্চেন আছে। সেটা হচ্ছে কি যে জমি আমাদের দেশে বেচা বিক্রি হয়, যিনি কেনেন তার ন্যাশনাল আইডি দিয়েই জমি কিনতে হয়। তো আপনার ন্যাশনাল আইডিতে নামটা ভুল আছে না, সেটা একটা দেখার বিষয় আছে। যদি আপনার ন্যাশনাল আইডি না থাকে, সেক্ষেত্রে আপনি কোনো পাসপোর্ট বা আপনার বার্থ সার্টিফিকেট ব্যবহার করেছেন কিনা। কারণ আপনি দেখবেন যে আপনার দলিলের একটা জায়গায় লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা জন্ম সনদ নাম্বার। এখন যদি আপনার ওই ডকুমেন্টে ভুল থাকে, তাহলে তো দলিলে ভুল থাকবেই। ফলে আপনাকে আগে আপনার মূল ডকুমেন্টটা সংশোধন করতে হবে। সংশোধন করার পর তারপর আপনার সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আবার নতুন করে আপনি রেজিস্ট্রেশন করে এটা সংশোধন করতে পারেন। যদি দেখা যায় যে এই দাতা এখন জীবিত নেই বা দাতার ওয়ারিশরা কেউ নেই, যে যারা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিলটা সংশোধন করে দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে কোর্টে একটা মামলা করতে হবে, ডিক্লারেশন স্যুট। সেইখানে ডিক্লারেশন স্যুট করে আপনাকে বলতে হবে যে আমার দলিলে এই ভুলটা আছে, এটা সংশোধন করতে হবে। তবে আমি মনে করি আপনার সহজ সমাধান হচ্ছে যে এই দলিল যার কাছ থেকে কিনেছেন, আপনি জমিটা যার কাছ থেকে কিনেছেন, আপনি যদি তিনি জীবিত থাকেন, তার মাধ্যমে আপনি ইজি এটা সংশোধন করে নিতে পারেন। যে জাস্ট একটা দলিল সংশোধনের জন্য সাব রেজিস্ট্রি অফিসে সংশোধনের দলিল করুন, হয়ে যাবে আপনার। জি, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ মিস্টার বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্রশ্নটিতে ছিলেন সেটাতে যদি একটু ফিরে যান। জি, আমি আমার পুরনো আলোচনাটায় ফিরে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি এখানে আলোচনা করেছি যে প্রিএমশন বিষয়, বা যেটা বাংলায় যেটা বলে অগ্রক্রয়। এখন এখানে বাংলাদেশে অগ্রক্রয়ের জন্য একাধিক আইন আছে। জমির শ্রেণীভেদে আইনটাও ভিন্ন রকম আছে। যেমন আপনি যদি অকৃষি জমি, প্রথমে আমি বলি কৃষি জমির কথা। কৃষি জমির যদি অগ্রক্রয়ের মামলা করতে যান, আপনাকে এখানে কয়েকটা শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে একই হোল্ডিংয়ের মালিক হতে হবে। হোল্ডিং মানে একই দাগ নাম্বার, প্লট নাম্বার আমরা যেটা বলি, ওই প্লট নাম্বারের মালিক হতে হবে। আপনি যদি পাশের প্লটের মালিক হন, সেক্ষেত্রে আপনি অগ্রক্রয়ের মামলা করতে পারবেন না। এক নাম্বার। আপনি যদি একই প্লটের মালিক হন, সেই ক্ষেত্রে আপনাকে যে শর্তটা পূরণ করতে হবে যে যার বিরুদ্ধে আপনি প্রিএমশন মামলা করবেন, এই দলিলটা যেদিন রেজিস্ট্রেশন হবে তার থেকে 3 বছরের মধ্যে করতে হবে। 3 বছর না? জি, 3 বছর পার হয়ে গেলে কিন্তু আপনি এই মামলাটা করতে পারবেন না। ওকে।
তো এরপর আবার একটা কন্ডিশন আছে, এই একটা কথা আছে না, আকাশে যত তারা আইনের তত ধারা। তো সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের সাথে অ্যাড করতে চাই যে যখন আপনি দেখলেন যে এখানে আপনি ফেল করেছেন, এই আইন অনুযায়ী আপনি অ্যাডভান্স হতে পারছেন না, তখন আপনি চলে যান অন্য একটা আইনে। স্পেশালি এটা মুসলিমদের জন্য প্রযোজ্য। মুসলিম আইনে যদি আপনি অগ্রহরের মামলা করেন তখন আর কোনো টাইম লিমিটেশন নাই, কিন্তু আপনাকে প্রুভ করতে হবে যে আপনি যেদিন জানতে পেরেছেন সেদিন আপনি দাবি করেছিলেন। তো দাবি করার আবার কিছু কন্ডিশন আছে, এখানে কিছু নাটকীয় বিষয় আছে, সরি আমাকে একটু কথাগুলো একটু বেশি বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে মুসলিম আইনে যদি অগ্রহরের মামলা করতে হয়, ধরে নিন যে আপনি রেজিস্ট্রেশনে 5 বছর পর জানতে পেরেছেন, জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি। এই 5 বছর পর আপনি যেদিন জানতে পারবেন সেদিন যে জায়গাটা বিক্রি হয়েছে সেই জায়গাটার উপরে দাঁড়িয়ে বা জায়গাটা পাশে দাঁড়িয়ে আপনাকে বুকে হাত দিয়ে বলতে হবে এই জায়গাটা আমার বিক্রি হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমি এই জায়গাটা চাই, এবং সেখানে দুজন সাক্ষীর উপস্থিতিতে এই কথাগুলো বলতে হবে। জাস্ট কিছু নাটকীয় সিস্টেম আছে, এইগুলো মেনটেন করে এরপর আপনাকে মামলাটা করতে হবে। ওকে, সো এখানে বিষয়টা হচ্ছে যে আপনার 3 বছরের টাইম লিমিটেশনস থাকলেও প্রিয়ামশনের মামলার জন্য ইউ ডু হ্যাভ সাম এক্সট্রা প্রিভিলেজ, যে স্পেশালি মুসলিম স্পেশালি মুসলিম পিপল যারা আছে, যে আপনি যখন জানলেন, আপনি যখন নোটিফাই হলেন যে জমিটা বিক্রি হয়েছে, সেই দিন থেকে 3 বছর, অথবা এটা এক্সপায়ার হয়ে গেলেও এটা সেই দিন থেকে 3 বছর হবে। যে এখানে বললাম যে আইনটা আছে, আপনি কি যখন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে যাবেন সেকশন 96-এ, তখন হচ্ছে যেদিন রেজিস্ট্রেশন হয়েছে সেদিন থেকে 3 বছর, আপনি কবে জানলেন নাথিং ম্যাটার। জি, আপনি থাকবেন ওখানেই, আমি একটু একজন কলারকে নিয়ে আসি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনি প্রশ্নটা কি বলুন। আচ্ছা, আমি একটু অন্য ধরনের প্রশ্ন করব। জি জি, আমার একটা বাসা আছে বাংলাদেশ। কোথায় বোন, বাসা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে কোন জায়গায়? সিলেটে। ওকে, বলুন বোন। আচ্ছা, এটা আমি ভাড়া দিই, ওই যে বিদেশিদের জন্য আর কি। হ্যাঁ, এখন একটা ঘটনা ঘটছে, আমি তো জানি না, ওরা যে খারাপ মানুষ একজনে নিচে 10 দিনের কথা বলে, বুঝছেন? জি, 10 দিনের কথা বলে একজনে নিচে ভাড়া নিচে, বলছে যে অন্য বাসা থেকে বাইর করে দিছে, এখন ইমার্জেন্সি 10 দিনের জন্য, কারণ এটা তো ফার্নিচার সহ বাসা, বুঝছে? প্রপার্টিটা কি বোন? জি, প্রপার্টিটা ফার্নিচার সহ বাসা। ওকে, ফার্নিশড বাসা। হ্যাঁ, তো নিচে একজনে তো নিয়ে ওই যে সন্ত্রাসীদের দিয়ে দিছে, বুঝছেন? আমি তো জানি না, আমি তো দিছে সন্ত্রাসীদের দিয়ে দিছে। তারপর ওরা একজনকে হাইজ্যাক করে, ওর এই যে মোবাইল টোবাইল চুরি করছে, সাথে সাথে পুলিশও আসছে, ও যে ভিকটিম হয়েছে আর কি, ও দিছে এই ধরনের করছেন। তখন পুলিশে তো আমার উপরে মামলা দিয়ে দিছে, বলে যে আপনি বাসাটা ভাড়া দিয়েছেন কেন এবারে। তখন আমি কি বলি, আমি তো আর কেউ সন্ত্রাসী অভিযান না, আমি তো মনে করছি ভালো মানুষ। আমি একটু ভালো করে পাইনি, কিসের মামলাটা হয়েছে একটু যদি কারেক্টলি বলেন, একটু আমরা শব্দটা শুনতে পাইনি। মামলাটা কিসের? ওই যে ভাড়া নিছে, আমরা নাকি যাচাই বাছাই করিয়ে দেইনি। না, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার মামলাটা কিসের হয়েছে, কি ধরনের? আমরা কেন ভাড়া দিলাম কেন? না, সেটা তো বুঝলাম, কিন্তু ওনারা ওখানে বসে কি অপকর্ম করছেন, মানে হাইজ্যাক করছে একজনকে ডাকিয়া নিয়ে। ও ওকে, ওখানে বসে একজনকে টাকা পয়সা নিছে, বা নাকি ঘরে অ্যাকুরিয়াম লাগানোর কথা বলে আনছে, আনিয়া ওই যে 8-10টা ছেলে নাকি আগের ঘরে ভিতরে ঢুকাছিল। জি জি, এখন আপনাকে মামলায় আসামি দিয়েছে যেহেতু আপনার বাড়ি এটা, এছাড়া আর কি জানতে চান বলেন? এইটাই বলছি, আমি এটা থেকে আমি তো কিছু জানি না, আমি তো এই দেশে কিছু জানি না। আপনি কি ওনাকে যে দিবেন, এই যে 10 দিনের জন্য দিবেন, এটার জন্য কি লিখিত কোনো কিছু রেখেছিলেন? হ্যাঁ, ফর্ম ফিল আপ করছি, সবকিছু, কন্ট্রাক্ট ফর্ম, আইডি কার্ডও রাখছি। ওকে, দ্যাটস গুড। ওখানে 10 দিন বলা আছে। হ্যাঁ। জি বোন, আপনি দেখতে থাকুন, আমরা উত্তরটি দেব। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনি একটু দর্শকের উত্তরটি দিয়ে দেন। বোন অনেক উৎসাহ নিয়ে প্রশ্ন করেছেন, উনি খুব স্ট্রেসড আছেন। এখানে আপনার কথাতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার এগেইনস্টে একটা ক্রিমিনাল মামলা হয়েছে। এক্স্যাক্টলি, অ্যাবডাকশনের মামলা ওখানে বসে। হ্যাঁ, মেবি 385-এ। তো এই মামলাতে আপনাকে হয়তো আসামি করেছে, আপনি যেটা বললেন বাড়িওয়ালা হিসাবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ট্র্যাডিশন যে আপনি বাড়িওয়ালা, আপনার বাড়িতে বসে অপরাধ হয়েছে, আপনি আসামি। কিন্তু আসলে তো যেহেতু আপনার নামে আপনি একটা এগ্রিমেন্ট করেছেন তার সাথে, টেনেন্সি এগ্রিমেন্ট, এবং সেখানে স্পেসিফিক্যালি লেখা আছে যে সে আপনার ভাড়াটিয়া চুক্তি, মেবি এটা টাইম টু টাইম এক্সটেন্ডেড হবে, এটা কোনো বিষয় না। তো
তো যেহেতু আপনার সাথে চুক্তি আছে, আপনি ধরে নিতে পারেন এই মামলা থেকে আপনি 100% রিলিফ পাবেন। এখন আমাদের দেশে যে বাধা বলতে হয়, একটা প্রশ্ন আছে, সেটা আমার একটা প্রশ্ন আছে দাদা, সেটা হচ্ছে যে উনি তো বাংলাদেশে গেলেই যেহেতু ক্রিমিনাল মামলা এবং অ্যাবডাকশন যদি হয়ে থাকে এটা তো নন বেলেবল অফেন্স নাকি? হ্যাঁ হ্যাঁ 385 যদি নন বেলেবল অফেন্স হয় সেক্ষেত্রে তো তাকে এইটা আমার মনে হয় যে দ্রুতই তাকে গিয়ে, আপনি উত্তরটা কারেক্ট করবেন আমাকে, আমি তো আই এম নট ইন বাংলাদেশ প্র্যাকটিস, তো সেক্ষেত্রে কি কোয়াশমেন্টের জন্য যাইতে হবে নাকি না আসলে তাকে যে ওখান থেকে সরানোর নামটা সেটা কি করতে হবে? এখন এইটা দুটো কাজ করা যেতে পারে। একটা বাংলাদেশের পুলিশ তো তাকে ব্রিটিশ মানুষ, বাংলাদেশে গেলে তো মোটা অঙ্কের এদিক সেদিক আর না বলি, আমি এটাই বলতে চাচ্ছি, দুটোর মধ্যে এটা একটা অপশন। সেটা হচ্ছে যে তাদের সাথে আইওর সাথে ম্যানেজ করে তাকে পয়সা করে দিয়ে আপনি আপনার নাম আউট করে নিতে পারেন, অনেকটা রিস্ক। ঠিক আছে, যে চার্জশিট থেকে নামটা বাদ দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল, তাহলে আপনি ঝামেলা মুক্ত। আর একটা হতে পারে যে আপনি বাংলাদেশে যাবেন, গিয়ে কোর্টে সারেন্ডার করে আপনি মামলাটা কোয়াশমেন্টের জন্য আপনি প্রসিড করতে পারেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। এই দুটো হচ্ছে আপনার প্রতিকার। এখন আরেকটা কল নিয়ে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি লন্ডন থেকে ফোন করছি। জি বলুন বোন, আপনার প্রশ্নটা। জি, আমি আমার বাংলাদেশে একটা প্রপার্টি আছিল কি, একটা শপ আছিল, এটা আমার বিয়ার খাবিনও আছিল কি, বুঝছেন? জি। তো আমার হাজবেন্ড না নিয়ে তাই কি ডিভোর্স হয়ে গেছে। তো তাই না নিয়ে যে সময় নামজারি করয় ওই সময় তাইনোর নামে নামজারি করে দিত আমার নামটা কি। আপনার বোন আপনার নামে আপনার কাবিনের এটা কি আপনাকে দলিল করে দিছিল? জি জি, দলিল সব আছে আমার কাছে। ওকে ওকে। তো এগুলো আমি আনতাম ছিল আমার নামে বাক। কিন্তু উনি এখন নাম জারি করে ফেলছে ওনার নামে। জি হয়। ওকে, এখন আপনার প্রশ্নটি। আমি আমার নামে ছিলাম। ওকে, ধন্যবাদ বোন। জি দেখুন, আমরা উত্তর দিব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। এইখানে আপনি বলছেন যে আপনার নামে প্রপার্টি হলে আপনার প্রপার্টিতে আরেকজনের নামে নামজারি করা যায় না আইনত। এই জন্য আপনি একটু নিশ্চিত হন যে জায়গাটা আসলেই মালিক আপনি। আপনার দলিলটার অথেন্টিসিটি দেখতে হবে। কারণ হচ্ছে কি যে হয়তো বা আপনার হাজবেন্ড আপনাকে ভুল বুঝিয়েছেন, বলেছেন যে হ্যাঁ তোমার নামে কেনা হয়েছে কিন্তু আমার নামে নামজারি করি যাতে এটা আমি ঠিকমতো দেখভাল করতে পারি। এই জন্য আপনি আগে ডিটারমিন হন বা ওই দলিলটা আগে আপনি দেখেন। হ্যাঁ, না দলিলটা তো না থাকতে হবে, দলিলটা থাকলে তো নামজারি করতে পারে না। এখন একটু খোঁজ নিয়ে আপনাকে দেখতে হবে বোন যে এই যে শপটা, এটার কাগজপত্রগুলো কোথায় এবং আপনার রাইট কাগজটা আছে কিনা, তাহলে বোধহয় আশা করি ওনারশিপটা কার নামে আছে আগে আপনি সেটা দেখুন। আর যেহেতু আমাদের চ্যানেলে এই নাম্বারটা দেয়া আছে, আপনি এখানে কন্ট্যাক্ট করে আপনার সুবিধা মতো আপনি হিসেবে যোগাযোগ করে নিতে পারেন। বেটার হয়, যেহেতু কমপ্লেক্স ম্যাটার, আপনার যদি লিগ্যাল অ্যাডভাইস দরকার হয় আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। টেক্সট ফোন যে নাম্বারটি দেওয়া আছে ওখানে কলও করা যায় আউটসাইড অফ দ্য প্রোগ্রাম। সো সেক্ষেত্রে আমাদের টিম চেষ্টা করবে আপনাকে যদি কোনো প্রকার সহযোগিতা করা যায়, কারণ কমপ্লেক্স জায়গাগুলোতে আমরা সবসময় আমাদের দর্শকদেরকে এবং আমাদের এই টিভি প্রোগ্রামের মাধ্যমে সবাইকেই বলে থাকি যে এটা একটা জেনারিক অ্যাডভাইস, এখানে আমাদের পুরো অ্যাডভাইস দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে যে আমরা কোনো কাগজপত্র বা কোনো কিছু না দেখেই একটা জেনারিক অ্যাডভাইস যেহেতু দিয়ে থাকি, এই ডিসক্লেমারটা আমরা সবসময় দিয়ে থাকি। জি দাদা, আপনি যে প্রশ্নটি কন্টিনিউ করছিলেন প্লিজ। আচ্ছা, আমরা আবার একটু প্রিএমশনে চলে আসি। হ্যাঁ, প্রিএমশনে আবার বাংলাদেশের আইন অনুযায়ী আছে, প্রিএমশন হচ্ছে দুই ধরনের সম্পত্তি নিয়ে প্রিএমশন হয়। একটা হচ্ছে বসত বাড়ি, আর একটা হচ্ছে আপনার চাষি বা আবাদি জমি। তো এখন আপনি যদি বসত বাড়ি নিয়ে মামলা করতে প্রিএমশন মামলা করতে যান, নর্মালি অনেকে বলে দেয় যে বসত বাড়ি নিয়ে প্রিএমশন মামলা হয় না। এটা আসলে আমার মনে হয় এটা রং কনসেপ্ট। কারণ হচ্ছে বসত বাড়ি নিয়েও মামলা হয়, সেটা পার্টিশন অ্যাক্টের সেকশন 4A। কারণ হচ্ছে কি ওইখানে স্পষ্ট বলা আছে যে আপনার বাড়িতে যাতে বহিরাগত কেউ ঢুকতে না পারে। কারণ আপনার ভাই ধরেন আপনার সাথে বিরোধ আছে, সে করলো কি বাইরের কারো কাছে সেল করে দিল যে আমি তো তাকে শায়েস্তা করতে পারলাম না, ও এসে তোমাকে ঠিকই শায়েস্তা করবে। এই জন্য এখানে আইনটা রাখা হয়েছে যে বসত বাড়ি নিয়ে আপনি প্রিএমশন মামলা করতে পারেন। তো আপনি যখন কেউ আপনাকে হয়তো যদি বলে যে আপনি আবাদি জমি নিয়ে করতে পারবেন, বসত বাড়ি নিয়ে করতে পারবেন, তাহলে আপনি ধরে নেবেন যে উনি আপনাকে ঠিকমতো অ্যাডভাইস করতে পারছেন না, একটা বিষয়। আর এর আগে আপনাকে বলেছি যে স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টের সেকশন 96-এ আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র কৃষি জমি নিয়ে।
আর কৃষি জমিরও কিছু এমবার্গো আছে, যেটা হচ্ছে কি যে প্রিএমশন কে করতে পারবেন। অনেক আগে একটা নিয়ম ছিল, 2003 সালের আগে নিয়মটা ছিল যে পাশের জমি মালিকও করতে পারবেন, বা অন্য নতুন কেউ কিনে যদি জায়গাটা কিনে থাকেন সেও করতে পারবে। কিন্তু এটা পরবর্তী সংশোধনে হয়ে গেছে যে পাশের জমি মালিক পারবেন না, শুধুমাত্র ওই জমির মালিক পারবেন, এবং যিনি উত্তরাধিকার সূত্রে জমি মালিক তিনিই একমাত্র এই প্রিএমশন মামলা করতে পারবেন। এটা একটা বিষয়। আর এর আগে একদম ফার্স্টে একটা কোশ্চেন ছিল যেটা আমরা স্কিপ করে গেছি, আই এম সরি। সেই কোশ্চেনটা ছিল যে আমি সেল করতে পারবো কিনা। আমি তো শুধু জানতে চাইলাম যে অন্যজন সেল করলে আমি মামলা করতে পারবো, এই করতে পারবো। সেক্ষেত্রে হচ্ছে আমি সেল করতে পারবো কিনা। আমি যখন সেল করব, আইনত যেটা বলে, বেআইনি অনেক কথা হতে পারে, আইনত হচ্ছে যে আমি যখন সেল করব তখন আমার সংসদদেরকে আমাকে নোটিফাই করতে হবে, এবং সেটা হচ্ছে আইনত একটা নোটিশ দিয়ে করতে হবে। যদি আমরা কোনো নোটিশ দিয়ে না করি এবং ইন টাইমে যদি উনি এটা নিয়ে মামলা করতে যান, তাহলে উনি মামলা করতে পারবেন এবং মামলায় তার উইন করার সম্ভাবনা খুব বেশি। কিন্তু এখানে একটা কথা আপনাকে একটু দর্শকদেরকে ক্লিয়ারলি স্পষ্ট করে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রিয়ামশন মামলা যদি হয় সেক্ষেত্রে কি আমি যদি বিক্রি করি, তা আমি তো বিক্রি করে দিলাম, মামলা কি whether I would be any party of it or হ্যাঁ, not? মামলাতে বিক্রেতাও একটা পক্ষ থাকবে, কিন্তু আসলে ম্যান্ডেটরি কিনা যে আমাকে যেতেই হবে সেটা তার ব্যাপার, সে অ্যাপিয়ার করলে করতে পারে। কিন্তু মূলত মূল মামলা চলে মূলত যিনি ক্রেতা তার মধ্যে আর যিনি দাবিদার তার মধ্যে। মামলাটা যিনি করবেন এবং ক্রেতা যে তার, কিন্তু অন্যান্য সবাইকে পার্টি করতে হয়। সিভিল মামলার একটা কন্ডিশন আছে যে মামলা সবাইকে পক্ষভুক্ত করতে হয়। তাহলে এখানে ওরিড হওয়ার কিছু নাই, যদি আপনি জয়েন না করেন, যেহেতু আপনার ইন্টারেস্ট আর ওই জমিতে নাই, তাহলে আপনার আর কোনো কিছু থাকবে না। হ্যাঁ, আপনি জয়েন নাও করতে পারেন। আশা করি আমরা উত্তরটি পেয়েছি। এরপরে আমার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই গেল আমরা দুটো আইনে বলে দিলাম, কিন্তু থার্ড ল যেটা বলছে, থার্ড ল হচ্ছে স্পেশালি আগেও বলেছি মুসলিম ল অনুযায়ী শুধুমাত্র মুসলিম লয়ের ব্যাপারে আমরা শুনবো ব্রেকের পরে। আমাদের কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে যে আমাদের ব্রেকে যেতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা জমি জমা সংক্রান্ত যে বিষয়াদি বাংলাদেশ নিয়ে এটা কথা বলছি, এবং আমরা চেষ্টা করছি যে দর্শকদের প্রশ্নের উত্তরগুলো দিতে। আমরা বেশ কিছু কল পেয়েছি আজকে বাংলাদেশি জমি জমার ব্যাপারে। আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্টুডিও নাম্বারটিতে ফোন করে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও অনুষ্ঠানে বা অনুষ্ঠানের বাইরে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, যে ইমেল অ্যাড্রেস এবং টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে তাতে যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যালের টিম আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে। জি তপনদা, আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি বলছেন মুসলিমদের একটা প্রিভিলেজ আছে, সেটা নিয়ে আমরা অন্য কোশ্চেনে চলে যাব। ধন্যবাদ। আমি অলরেডি ওটা বলেছি, তারপর আবার বলি যে এই মুসলিমদের যে প্রিভিলেজটা, এটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের জন্য। আমরা যদি অন্য কোনো ধর্মাবলম্বী চিন্তা করি যে এটা বেনিফিট আমরা নিতে পারবো, তাহলে কিন্তু ভুল হবে। যার জন্য আপনাদের সবসময় পার্টিশন অ্যাক্ট এবং স্টেট অ্যাকোমোডেশন টেনেন্সি অ্যাক্ট এইগুলো অনুসারেই আপনাদের কাজ করতে হবে। আপনারা এর বাইরে কখনো প্রসিড করার চেষ্টা করবেন না এবং টাইম লিমিট ক্রস করবেন না। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। আমি একটু আমার বাম পাশে আকবর বিন সিদ্দিকী আপনার কাছে আসতে চাচ্ছি। আমাদের একজন দর্শক ভাই কামরুল মিয়া, উনি বেস্টল থেকে একটা প্রশ্ন করেছেন যে রিফিউজি ওয়ার্ক রুট এটা আসলে কি? থ্যাংক ইউ অনেকক্ষণ পরে আপনার কাছে আসলাম, বাট জি থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটা আসলে নিউলি ইন্ট্রোডিউস হয়েছে, যেটা আপনারা জেনে থাকবেন যে লাস্ট মান্থে সাবানা মাহমুদ এই ব্যাপারে প্রস্তাবনা দিয়েছে। যদিও এটা অনেক বেশি ক্রিটিসাইজ হয়েছে রিফর্ম ইউকে সহ এবং কনজারভেটিভ সহ যারা বিরোধী পক্ষ আছেন। তো নতুন রুটটা আসলে মূলত একটু ডিফারেন্টভাবে তারা করতে চাচ্ছে। সেটা হচ্ছে কিছুটা ওয়ার্ক রুটের আদলে, বাট এখানে ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট। যদিও আমি জানি না কতটুকু বলতে পারবো এত শর্ট টাইমে, যতটুকু সম্ভব হয় বলি। সেটা হচ্ছে যে এই রুটের আন্ডারেই মূলত যারা রিফিউজি হিসাবে আছেন আউটসাইড ইউকেতে, তাদেরকে এই রুটের মাধ্যমে আনা। এখন রিফিউজি হিসাবে আছেন কিভাবে, সেটা আবার রিকগনাইজড কোনো অর্গানাইজেশন হতে হবে। সেটা তারা বলছে তারা পার্টনারশিপে কাজ করবে এই বিষয়ে। কার সাথে? ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। এটা 1950 এস্টাবলিশ, আচ্ছা 1950-তে এস্টাবলিশ হয়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। সো জাতিসংঘেরই একটা পার্ট। সো ওখানে যারা রিফিউজি হিসাবে আসেন মূলত তারা এই রুটে অ্যাপ্লাই করবেন, এবং এটা নেক্সট ইয়ার থেকে তারা কার্যকর করার প্ল্যান আছে। সো ওই রুটের থ্রোতে যারাই আসেন ওরা আসলে অ্যাপ্লাই করতে পারবে, যারা ওভারসিসে আসেন। এবং এখন কোনো নির্দিষ্ট কান্ট্রি আছে নাকি? না, নির্দিষ্ট কোনো কান্ট্রি নেই। আপনি যদি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি যে অর্গানাইজেশনটা আছে জাতিসংঘে,
ওদের ওখানে যদি রিফিউজি হিসাবে আপনি থাকেন ওকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে তো এখন অ্যাপ্লাইয়ের জন্য এখন বিষয়টা হচ্ছে যে তাহলে কার অ্যাপ্লাই মানে স্পন্সরটা করতে পারবেন, কারণ স্পন্সরটা একবারে ওয়াইডলি সবার জন্য নয়, এটা শুধুমাত্র এখানে যারা লাইসেন্স পাবেন এই রুটের স্পন্সর করার জন্য সেটা পার্টিকুলারলি বলে দিয়েছেন তারা, বিশেষায়িত স্পন্সরড, রাইট, এটা বলেও দিয়েছেন তারা কারা হইতে পারে। সেটা হচ্ছে চ্যারিটি যে অর্গানাইজেশনগুলো আছে, চার্চ হতে পারে, চ্যারিটি অর্গানাইজেশন যারা আছে তারা হইতে পারে। এবং এখানে আরও বিশেষভাবে বলা আছে শুধু স্পন্সর করলেই হবে না, এখানে কাইন্ড অফ আন্ডারটেকিং দিতে হবে যাদেরকে আপনি এই রুটে আনবেন তাদেরকে এখানে আনার পরে আপনি তাদেরকে অ্যাকোমোডেশন প্রোভাইড করতে হবে, তাকে জব দিতে হবে, তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে হবে। সো কারণ সে তো আসলে একটা জায়গা থেকে আসতেছে, সে তো কাইন্ড অফ বিগ টিম, তো ওন কান্ট্রিতে রিটার্ন যাইতে পারতেছে না। সো আপনি এখানে স্পন্সর করতে হলে তাকে ফুল সাপোর্ট দিয়েই এবং পাশাপাশি তাকে এখানে লোকাল ইন্টিগ্রেশন যাতে হইতে পারে সেটার সাপোর্টও আপনাকে প্রোভাইড করতে হবে। এই সব মিলেই তারপর আসলে এই প্রশ্নটির আমি আপনার কাছ থেকে, যেহেতু নতুন এই গাইডলাইন্সটা এসেছে, এই প্রশ্নটির উত্তর আমি পরবর্তী নেক্সট কোনো প্রোগ্রামে আমি একটু বিশদভাবে শুনতে চাইবো। কারণ হচ্ছে যে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, এটা কি গভর্নমেন্ট যে ইউএন ফান্ডগুলো পায় রিফিউজির উপরে, এগুলোকে কি আর একটা ইউটিলাইজ করার জন্য ওয়ে কিনা, এই উত্তরটা আমরা নিব পরে। জি দাদা, আপনার কাছে আবার আসতে যাচ্ছি, আমরা যে বিষয় আমাদের আজকে ফোকাস বিষয় এবং আমাদের এই র্যাপ আপ করব, যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি কোনো প্যারেন্টস মারা যায়, একজন বা দুইজন নাবালক সন্তান রেখে এই দেশে, বাংলাদেশের সম্পত্তির তার যে হিস্সাটা বুঝে নেওয়ার জন্য তাকে কি করতে হবে? জি ধন্যবাদ ইমতিয়াজ ভাই। যদি কোনো নাবালক তার সম্পত্তি হিস্সাটা বুঝে নিতে চায়, যেহেতু সে নাবালক, সে তো আর নিজে বুঝে নিতে পারবে না, তার জন্য একজন গার্ডিয়ান নিয়োগ করতে হবে যে বাচ্চাটাকে দেখভাল করবে। গার্ডিয়ান যে কেউ হতে পারে, যদি বাবা মারা যায় হয়তো মা থাকবেন, মা মারা গেলে বাবা, অথবা বাবা মা যদি মারা যান সেই ক্ষেত্রে দাদা দাদি বা নানা নানি, যার তত্ত্বাবধানে বাচ্চা থাকবে, তিনি একটা গার্ডিয়ানশিপে মামলা করবেন পারিবারিক আদালতে। পারিবারিক আদালতে মামলা করার পর যদি মামলাটাতে তিনি উইন করেন, সেক্ষেত্রে তিনি গার্ডিয়ান হয়ে গেলেন। এখন গার্ডিয়ান হিসেবে গার্ডিয়ানের দায়িত্ব থাকে কি, বাচ্চাকে দেখাশোনা করা, তার সয় সম্পত্তি দেখাশোনা করা, মানে তার কেয়ারটেকার হিসাবে উনি আদালত থেকে নিয়োগ হলেন। এখন কোনো কারণে দেখা গেল এই বাচ্চার ভরণ পোষণের জন্য বা তার পড়াশোনার জন্য বা অন্যান্য কাজের চিকিৎসার জন্য তার টাকার প্রয়োজন, এবং এই বাচ্চা উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পদও পেয়েছে, কিন্তু বাচ্চা তো বিক্রি করতে পারবে না, কারণ আইন বলে দিয়েছে যে অ্যাডাল্ট না হলে, সাবালক না হলে সে তার সম্পত্তি বিক্রি করতে পারবে না। তো এই ক্ষেত্রে তখন হবে কি, এই গার্ডিয়ান, এই বাচ্চার গার্ডিয়ান যেহেতু উনি এই জায়গাটা বিক্রি করতে যাচ্ছেন বাচ্চার ভালোর জন্য, ওয়েলফেয়ারের জন্য, তখন ওনাকে আদালতে একটা মামলা করতে হবে, সেটা হচ্ছে অনুমতি মামলা। আদালত থেকে মামলা করে অনুমতি নিতে হবে যে হ্যাঁ, এই বাচ্চার ওয়েলফেয়ারের জন্য আমাকে এই সম্পত্তিটা বিক্রি করতে হবে। তখন যদি আদালত স্যাটিসফাই হন, সেই ক্ষেত্রে আদালত তাকে পারমিশন দেবেন, এবং ওইখানে মামলা করার সময় তাকে উল্লেখ করতে হবে যে কোন কোন প্রপার্টি উনি সেল করতে চাচ্ছেন বা কোন কোন প্রপার্টি ডিল করতে যাচ্ছেন। এখানে এমন না যে বাচ্চার হয়তো 500 বিঘা জমি আছে, উনি কোর্টে একদম যা খুশিতে বলে তো তার সম্পত্তি বিক্রি করতে চাই, রাইট। এটাকে আপনাকে স্পেসিফাই করতে হবে যে আমি এই প্রপার্টির উপর তার বিক্রির অনুমতি চাচ্ছি। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। একজন কলার লাইনে আছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। নামটা বলে প্রশ্নটি করুন একটু। জি আপনাদের অনুষ্ঠানটা দেখতেছি। ও থ্যাংক ইউ। খুবই একটি ফলপ্রসূ আলোচনা আপনারা করতেছেন, আমরা খুব উপকৃত হয়েছি। আমি কি বাংলাদেশের প্রপার্টি সম্বন্ধে একটা প্রশ্ন করতে পারি? জি প্লিজ বলুন। ওই আপনার বাম পাশে যে যিনি আছেন উনি কি বাংলাদেশ সিভিল ল সম্বন্ধে একটু? জি আমরা এখানে যেখানে আপনাকে একটু বলি, যেহেতু প্রশ্নটি করেছেন, আমিও একজন সলিসিটর অ্যাডভোকেট এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এবং আমার ডান পাশে যিনি অতিথি উপস্থিত আছেন উনি হচ্ছে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের, মানে সর্বোচ্চ জায়গা যেটা সুপ্রিম কোর্টের, সেখানের অ্যাডভোকেট অন রেকর্ড, তার মানে সিনিয়র অ্যাডভোকেট। তো আপনার প্রশ্নটি কি বলুন। জি, প্রশ্ন হয়েছে যে আপনার ওই যে আমাদি আইন যেটা ছিল ওইটা শুনতেছি 2024 যে নতুন ভূমি আইনটা হয়েছে, ওইটা কি মানে ওই আইনটা বাতিল হয়ে গেছে নাকি
ঠিক এখনো আছে বা ওইটার সম্বন্ধে একটু স্পেসিফিকলি যদি একটু বলতে। ভাই আপনার আমরা যারা স্পেসিফিক প্রবাসী একটা যারা আইন আছি, নিয়ে উনি ভাই কি সরি আমাদের জায়গা সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে বা আমরা বর্গা চাষিরা করতেছে, তারপরে অনেকদিন পরে দেখা যায় যে ওরা সম্পত্তি দাবি করতেছে, ওইটার মধ্যে একটু যদি বলেন তো অনেক উপকার হয়ে যায় আমাদের। জি ভাই, আপনার স্পেসিফিক যদি যে প্রশ্ন থাকে, এই আলোচনাগুলো আমরা গত প্রোগ্রামে করেছি যে বেদখল হলে কি হয়, সেগুলো আপনি হয়তো ইউটিউব বা ফেসবুকের পেজে গেলে আপনি দেখতে পারবেন। বাট আপনার মানে আইনগুলো নিয়ে বিশেষ পরিস্থিতিতে কি কি সিচুয়েশন হয় সেগুলো ব্যাখ্যা করেছে। আপনার স্পেসিফিক কোনো সিচুয়েশন নিয়ে আপনি জানতে চান কিনা? আইনটাকে কোনো বলবৎ আছে নাকি ওইটা বাতিল হয়ে গেছে? ওকে ওকে, দেখতে থাকুন, উনি উত্তরটি দিবেন। জি ধন্যবাদ ভাই। এইখানে আপনি বলছেন 2024, অ্যাকচুয়ালি আপনি কোনো আইনের নামটা বলেন নাই। তারপরে আমি ধরে নিচ্ছি যে একটা আইন হয়েছিল 2023-তে, সেটা হচ্ছিল ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। মেবি আপনি ওই আইনটার কথা বলতে চাচ্ছেন। যাই হোক, যদি ওই আইনটার কথা বলে থাকেন, আইনটা এখনো বলবৎ আছে এবং ওই আইন অনুযায়ী আপনি প্রতিকার পেতে পারেন। ধন্যবাদ আপনাকে। জি থ্যাংক ইউ। ওকে, আপনি আপনার কাছে আসবো, আমাদের আবার একটা নামাজের বিরতিতে যেতে হবে। বেশ আকবর সিদ্দিক, একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আপনাকে শেষ করতে চাই ব্রেকের আগে। সেটা হচ্ছে যে একজন আমাদেরকে, জি কলার বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই। জি বলুন প্লিজ। জায়গা নাম ধরে কি এখন নাম আপনি টিভির ভলিউমটা কমিয়ে নেন, আপনার কথা শোনা যাচ্ছে না। টিভির ভলিউম কমিয়ে তারপর প্রশ্নটি করুন। আমি চাইলাম যে আমার জায়গা নামদারি কি লইব আমার এই চেষ্টা কি নামদারি বলি নামজারি। আপনি জমি কিনেছেন এই তো? জি আপনি জমি কিনেছেন, এখন নামজারি কিভাবে করবেন? জি জি ওকে, আমরা উত্তরটি দিব, যদিও আমাদের আগের প্রোগ্রামে উত্তরটি দিয়েছি, আমরা উত্তরটি দিব। থ্যাংক ইউ, আপনি দেখতে থাকুন। Okay, very shortly we need to go to the break, but for Azan, আপনি একটু 30 সেকেন্ডস। থ্যাংক ইউ জালাল ভাই। আপনি যেহেতু জমিটা ক্রয় করেছেন, আপনার এখন প্রধান কাজ হচ্ছে দলিল নিয়ে এবং যার কাছ থেকে নিয়েছেন তার নামে একটা পর্চা আছে নিশ্চয়ই, এই পর্চা আর লেটেস্ট দাখিলা নিয়ে আপনি মিউটেশন করতে পারেন। মিউটেশন করলে যখন মিউটেশন অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হবে, মিউটেশন তো নামজারি, হ্যাঁ নামজারি করে, সরি আপনি নামজারি করতে পারেন। আর নামজারিটা আপনার হয়ে গেলে তখন আপনার নামেই আপনি খাজনা দিতে পারবেন এবং এগুলো আপনি সব অনলাইনেই করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। জি, আবার আমরা অনুষ্ঠান কন্টিনিউ করছি। একজন দর্শক বোধহয় আছেন লাইনে। জি দর্শক, ওকে, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি স্টুডিওতে কথা বলছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম রুকিয়া। জি জি আমার একটা প্রশ্ন ছিল প্লিজ। জি বলুন। আমাদের একটা জায়গা বেশ আগে তারা দখল করে বাড়ি বানায় নিচ্ছে অলরেডি, তো এটা কিভাবে পাওয়া যায়, প্রতিকার পাওয়া যায় এটা প্লিজ? কি বুঝিনি আপনার প্রশ্নটা, বুঝিনি বোন। জি আমাদের একটা অনেক আগে একটা আমাদের একটা জায়গার মধ্যে আমার আব্বার সম্পত্তি একজনের রাস্তার পাশে বাড়ি বানিয়ে ফেলছে অলরেডি, ওইটা কিভাবে আমরা উদ্ধার করব? ওকে, থ্যাংক ইউ। বেদখল হয়ে গেছে। আমরা এই আলোচনাটা করেছি, তারপরে আপনার থ্যাংক ইউ বোন, আমরা উত্তরটি দিব। জি দাদা, আপনার কাছে আসি। জি প্লিজ। গত পর্বে আমি এটা আপনাকে বলেছি। তারপর এখানে হয় কি যে আপনারা যেভাবে প্রশ্নটা করেন, এখানে আমাদের কিছু প্রশ্ন আরো তৈরি করে। সেটা হচ্ছে কি যে আপনি কতদিন যাবত বেদখল হয়েছেন, জায়গাটা আপনাদের প্রতিনিধি কেউ থাকে কিনা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন। আমি দর্শকদেরকে আবার একটা কথা বলে নিই, যে এটা আপনারা আমাদের নাম্বারগুলোকে সংগ্রহ করে রাখবেন। আপনাদের যদি কোনো ফ্রি লিগ্যাল সার্ভিস, লিগ্যাল অ্যাডভাইস দরকার হয়, আমরা ফ্রাইডেতে ফ্রি সার্জারি রান করি, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কোনো উত্তর দিতে। আর না হলে তো আমাদের প্রোগ্রামটি তো চলতেই থাকবে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। জি ধন্যবাদ। তো এইখানে আপনার বিষয়গুলো যেহেতু ক্লিয়ার না, আমি জাস্ট আপনাকে একটা সামারি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে একটা আইন আছে 2023 সালে, যেটা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন। আপনি এই আইনে প্রতিকার পেতে পারেন, আর অথবা যদি এখানে আপনার কোনো প্রতিকার না থাকে, আপনি সিভিল কোর্টে যেতে পারেন, উচ্ছেদে মামলা করবেন, সেখানে আপনি অবশ্যই প্রতিকার পাবেন। তবে একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে, এটা আগে আপনি এনশিওর হন যে আপনি জায়গার মালিক, সেটা আগে আপনি নিশ্চিত হন, তারপরে মামলাগুলোর দিকে প্রসিড করেন। ধন্যবাদ আপনাকে। জি
থ্যাংক ইউ অ্যাডভোকেট তপনদা। বেশি আকবর সিদ্দিক, আপনাকে একটা প্রশ্ন শুরু করেছিলাম যে আমাদের এক বোন প্রশ্নটি করেছেন যে ওনার এল্ডারলি মাদার 75 ইয়ার্স অর ওভার, উনি এফএলআর অ্যাপ্লিকেশন করেছেন, এখন হোম অফিস তো বায়োমেট্রিকের জন্য যেতে হবে, সেই বায়োমেট্রিকে যাওয়ার মতো তার ক্যাপাসিটি নাই, এক্ষেত্রে কি করণীয় আছে একটু যদি বলেন প্লিজ। জি থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। এটা অনেকেই আসলে মনে করেন যে এটা মনে হয় তাদের জন্য বাধ্যতামূলক, না আসলে মোটেও না। যদি কোনো কেউর হেলথ ইস্যুস থাকে তাহলে এখানে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে পারেন। আপনারা যেহেতু অ্যাপেলার করছেন, ওখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে, এটা ডাইরেক্ট হোম অফিসেরই নাম্বার। ওখানে আপনারা যোগাযোগ করলে ওনার হেলথ ইস্যুসগুলো কনফার্ম করলে হয়তো অনেক সময় মেডিকেল এভিডেন্স খোঁজে, বাট এনিওয়ে 75 ইয়ার্স অফ এজ মনে হয় না তার কাছ থেকে কোনো মেডিকেল এভিডেন্স খুঁজবে। তো ওনারা এখানে হোম ভিজিটের একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। সো ওনারা হোম ভিজিটে হোম অফিস নিজেরাই নিজেদের স্টাফ পাঠায় হোম ভিজিট করে ওনার অ্যাপয়েন্টমেন্ট, ওনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করবে। এবং সেটাও যদি সক্ষম না হয় তাহলে হোম অফিস তাকে এক্সাম্পশন দেবে বায়োমেট্রিক থেকে। সো এটা নিয়ে আসলে কোনো ওয়ারিড হওয়ার কিছু না। থ্যাংক ইউ। একজন কলার লাইনে আছেন। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, প্রশ্নটি করুন নাম বলে। জি, আমার নাম শফিকুল আলম কুরাইশ, আমি অ্যাসাইলাম নিয়ে বলতাম চাই। জি বলুন কুরাইশ ভাই, ভালো আছেন আপনি? ভালো আছি ভাই। আমি ওখানে বলতাম চাই যে গ্রেট ব্রিটেনও অ্যাসাইলাম নিয়ে প্রবলেম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে অ্যাসাইলাম নিয়ে প্রবলেম, সৌদি আরবও অ্যাসাইলাম নিয়ে প্রবলেম। আমি ওখানে বলতাম চাই দুনিয়াতে সময় সারা দুনিয়ার কিং আছে, কিং আলেকজান্ডার দ্য গ্রেট, টাইমের সময় কি অ্যাসাইলাম টিকার আসিল সেই লোক বার করা হতো এখন, তাহলে পৃথিবীটা ভালো হইব। আসসালামু আলাইকুম। আসসালাম কুরাইশ ভাই, আপনি ভালো থাকবেন। অনেকদিন পরে আপনি আমাদের স্টুডিওতে ফোন করেছেন। আমাদের নিয়মিত দর্শক, উনি সবসময় আমাদের প্রোগ্রামটি দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ। জি ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, আপনার কাছে আরেকটি প্রশ্নই আসবো আমি। আমাদের একজন জাকির হোসেন নর্দাম্পটন থেকে প্রশ্নটি করেছেন টেক্সটের মাধ্যমে যে উনি স্কিলড ওয়ার্কারের ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছেন, কিন্তু however home office is asking additional documents as proof of genuine and subsisting relationship. Okay, skilled worker dependent application করার পরে হোম অফিস ফার্দার কোয়েরিজ দিয়েছে যে সাবসিস্টিং রিলেশনশিপ প্রুভ করার জন্য। এটাকে আমরা অনেকবার এগুলো নিয়ে কথা বলেছি, বাট তারপরে এই দর্শকদেরকে যদি আপনি উত্তরটি দেন প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। রিসেন্ট টাইম আমরা যেটা দেখে থাকি, মোটামুটি ডিপেন্ডেন্ট ক্যাটাগরির যে কোনো অ্যাপ্লিকেশনেই জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপের এভিডেন্স ছাড়া আসলে এখন আর ভিসা অ্যান্টি ক্লিয়ারেন্স গান করতে চায় না। কিন্তু একটা বিগার পোরশন আসলে এতটা মিসইউজ হয়েছে যার কারণে এটা রাইট। তাহলে এখন এখানে জেনুইন অ্যান্ড সাবসিস্টিং প্রুফের জন্য আসলে যে বিষয়গুলো দরকার, জেনুইন ম্যারেজ জেনুইন কিনা সেটার জন্য তো আপনারা দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট তো দিচ্ছেনই অবশ্যই, পাশাপাশি যে অনেকগুলো বিষয় আছে এখানে, আপনারা ম্যারেজ বুকিংয়ের জন্য যে ওয়েডিং হল বুক দিয়ে থাকলে সেটার রিসিপ্ট দিবেন, তারপরে সেটা যদি পেমেন্ট দিয়ে থাকেন সেটার একটা রিসিট আছে সেটা দিবেন, এবং আপনাদের যে পার্সোনাল করেসপন্ডেন্স জি সেটা তো জি সাবসিস্টিং রিলেশনশিপের জন্য সেটা দিবেন। আপনারা আউটডোর যদি গিয়ে থাকেন যে ছবিগুলো আছে ওটা দিবেন। শুধু ছবি দিলেই হবে না, অনেক সময় আমরা দেখে থাকি যে হোম অফিস টাইম লাইনও চাচ্ছে, ডিজিটাল টাইম লাইন। তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে মোবাইলে যে ছবিগুলো তুলে রাখছেন সেই ডিজিটাল টাইম লাইনটা মেনশন করে দিবেন, এটা কোন সময় কোথায় লোকেশন এবং টাইম উল্লেখ করে দিবেন, তাহলে বোঝা যাবে যে আসলে ব্যাখ্যাগুলো করে দিলে খুব ভালো হয়। জি, এরপর আপনারা যে বিয়েতে যারা উপস্থিত ছিল, হয়তো পারে আপনার ফ্রেন্ডস যারা উপস্থিত ছিল তাদের একটা লেটার দিবেন, তারা যে উপস্থিত ছিল তাদের ছবি সহ দিবেন। তারপর আপনারা যদি কোথাও হানিমুনে যেই থাকেন ওখানে হোটেল বুকিং থাকলে সেটা দিতে পারেন। তারপর আপনারা যে ম্যারেজের এই প্রি ম্যারেজ যদি কোনো মিটিং হয়ে থাকে ফ্যামিলি এবং আদার্স বা নিজেরাও সিঙ্গেল, সেটার প্রি ম্যারেজ ফটোগ্রাফগুলো দিবেন। সো এইভাবে আসলে এছাড়াও আরও অনেকগুলো ডকুমেন্টস দেওয়ার মতো আছে যেগুলো প্রুভ করে আপনাদের রিলেশনশিপ জেনুইন অ্যান্ড সাবসিস্টিং, সেগুলো আসলে কাদার করবেন। এবং আপনি যদি এখান থেকে যে গেছেন স্পন্সর, সে যে ওই রিলিভেন্ট টাইমে যে বাংলাদেশে গেছেন বা যে কান্ট্রি হয়ে থাকুক সেটাতে অ্যান্টি স্টাম্প যে সিল আছে সেটা আপনারা দিতে পারেন, এয়ার টিকেটের কপিটা দিতে পারেন। সো এছাড়াও আরো অনেক ডকুমেন্টস দেওয়ার আছে যেগুলো আসলে সাবসিস্টিং বেসড অন দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্সেস। এটা আসলে অনেক কিছু অ্যাডিশনালি দিতে হয়, অনেকে মনে করে অপ্রয়োজনীয়। আমাদের কাছে অনেকেই আসেন যে ডকুমেন্টসগুলো দিতে একটু কার্পণ্যতা করেন। আসলে যত পারেন, ওয়েদার ইট ইজ সামটাইম আপনি ভাবেন যে এটা রিলেভেন্ট না, অথবা তারপর আপনারা এগুলো কাগজগুলো দিবেন। দাদা একদম
খুব সংক্ষেপে আপনি যদি আমাকে এই উত্তরটি দিয়ে শেষ করেন আজকের প্রোগ্রাম, আপনাকে 1 মিনিটে শেষ করতে হবে। সেটা হচ্ছে যে কেউ বিদেশে আসে, যদি বিদেশে আসে তার বাংলাদেশে যদি কোনো একতরফা রায় হয়ে যায় তখন তাকে কি করতে হবে। আর লাস্ট কথাটা হচ্ছে যে কোন অ্যাপটা উত্তরাধিকার যদি বন্টন যেটা তার জন্য কোন অ্যাপটা ব্যবহার করতে হবে, আমরা একটু অ্যাডভার্টাইজ করে যাই আজকে। জি, ধন্যবাদ ইমতিয়াজ ভাই। আমাদের দেশে সাধারণত এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় যে আমি হয়তো দেশের বাইরে আছি, আমার এগেন্সে একটা মামলা হয়ে গেছে, মামলাতে একতরফা রায় হয়ে এই রায়টা তারা কার্যকরী করে ফেলছে, অনেকে আমার জায়গা দখল করে ফেলছে একতরফা রায় নিয়ে, বা অনেক কিছু করে ফেলছে। সেই ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে এই একতরফা রায়টা বাতিলের জন্য মামলা করতে হবে। তো সেক্ষেত্রে 3টা প্রতিকার আমরা পেতে পারি। যদি আপনি 90 ডেজের মধ্যে করতে পারেন সেক্ষেত্রে আপনি মিস কেস করবেন, 90 ডেজ যদি পার হয়ে যায় আপনি আপিল করতে পারেন। তবে সবচেয়ে ভালো পন্থা হচ্ছে যে আপনি এই রায় ডিক্রি বাতিল চেয়ে, একতরফা রায় ডিক্রি বাতিল চেয়ে আপনি একটা মামলা করবেন। তখন যদি আপনি কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আপনি খুব সহজে মামলাটা উইন করবেন, আপনি আবার প্রতিকার পেতে পারবেন। এছাড়া আপনাকে আর একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে কি আমাদের দেশে আমরা উত্তরাধিকার কাউন্টিং নিয়ে বহুত সমস্যা পড়ি, আমাদের বিভিন্ন জনের কাছে যেতে হয়, বিভিন্ন রকম বিভ্রান্তির সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট একটা অ্যাপস তৈরি করেছে, সেটার নাম হচ্ছে উত্তরাধিকার। এই অ্যাপসটার মাধ্যমে আপনি আপনার ফারায়েজ সমস্ত কিছু ইচ্ছা কাউন্ট করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও আমাদের যে ল অ্যান্ড লিগ্যাল এইডের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা গত 3টি প্রোগ্রাম জমি জমা নিয়ে আলোচনা করেছি। এখানেই শেষ নয়, এই এপিসোডটা শেষ হলো, বাট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।